হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে আমরা অষ্টম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান থেকে প্রথম যেটা চ্যাপ্টার বল ও চাপ, সেখানকার আমরা কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করে নেব। লাস্ট ক্লাসে আমরা কোশ্চেন নাম্বার 1 থেকে 18 পর্যন্ত আলোচনা করেছিলাম, তাই আজকে বাকি যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো আমরা পরপর আলোচনা করব। এবং এটা যেহেতু একটা স্টুডেন্টের খাতা, তোমাদের যদি হ্যান্ডরাইটিং বুঝতে অসুবিধা হয়, আমি যেহেতু ডিকটেট করে দিচ্ছি, যে জায়গাটা তোমাদের অসুবিধা হবে সেটা কিন্তু তোমরা অবশ্যই শুনে শুনে লিখে নিও। প্রথমে দেখো, আমাদের প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে তরলের সমুচ্চশীলতা ধর্ম কাকে বলে। যে কোশ্চেনগুলো আমাদের থিওরি ক্লাসে ভালোমতো ভাবে ডিসকাস করা হয়ে গেছে, সেগুলো নতুন করে আমি ব্যাখ্যা করছি না, তোমরা থিওরি ক্লাস থেকে সেই সমস্ত বিষয়গুলো ভালোমতো ভাবে বুঝে নিও। দেখো, প্রথম প্রশ্ন, সমুচ্চশীলতা ধর্ম। তরল সবসময় বেশি চাপের স্থান থেকে কম চাপের স্থানের দিকে প্রবাহিত হয়, তাই পরপর যুক্ত থাকা বিভিন্ন পাত্রে জলের উপরিতল অনুভূমিক থাকে এবং সবসময় একই উচ্চতায় থাকতে চায়। তরলের এই যে ধর্ম, সেটাকে বলা হয় সমুচ্চশীলতা ধর্ম। সমুচ্চশীলতা ধর্মের প্রয়োগ তোমাদের ফার্স্ট টার্মের পরীক্ষায় জন্য ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রথম হচ্ছে, জলের সমুচ্চশীলতা ধর্মকে কাজে লাগিয়ে শহরের ঘরে ঘরে জল সরবরাহ করা হয়। 2 নম্বর, আর্টেজিও কূপ বা আর্টেসিয়ান ওয়েলের কথা আমরা বলেছিলাম, যে এখানে কিন্তু এই সমুচ্চশীলতা ধর্মকে কাজে লাগিয়ে এই কূপের সাহায্যে জমিতে জলসেচ করা হয়। পরের কোশ্চেনটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং তোমাদের যখন প্রশ্ন বিচিত্রা বের হবে দেখবে এই কোশ্চেনটা কিন্তু বারবার তোমাদের প্রশ্ন বিচিত্রা এসে থাকে। কেমন? কোশ্চেনটা হচ্ছে, সাধারণত জল সরবরাহের ট্যাঙ্ক বাড়ির সবচেয়ে উঁচু জায়গায় রাখা হয় কেন? উত্তরে তোমরা লিখবে, বাড়ির জল সরবরাহের ট্যাঙ্ক বাড়ির সবচেয়ে উঁচু স্থানে রাখা হয় যাতে বাড়ির সব কলগুলি ট্যাঙ্কের জলতলের চেয়ে কম উচ্চতায় থাকে। ফলে বাড়ির যে কোনো জায়গার কল খুললে সমুচ্চশীলতা ধর্মের জন্য জল ট্যাঙ্কের জলের উচ্চতায় আসতে চায় এবং তীব্র বেগে পড়ে, এতে প্রতিদিনের কাজে কিন্তু সুবিধা হয়। পরের কোশ্চেন দেখো, এসআইতে অভিকর্ষজ ত্বরণের মান কত? উত্তর হবে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ক্লাস 7-এ তোমরা ত্বরণের একক পড়েছিলে, সেটা হচ্ছে সিজিএস এ হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, আর ত্বরণের এসআই একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা ত্বরণের একক। আর অভিকর্ষজ ত্বরণ মানে মনে রাখবে স্মল জি, কেমন? ক্যাপিটাল জি মানে হচ্ছে মহাকর্ষ ধ্রুবক, আর ছোট হাতে জি, স্মল লেটারে জি মানে এটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। দেখো, ঘর্ষণ বল সবসময় সংস্পর্শে থাকা দুটি তলের ড্যাশ এ ক্রিয়া করে। আনসার হবে সমান্তরালে ক্রিয়া করে। এরপরে বায়ুর চাপ কত মিটার জলকে উপরে তুলতে পারে? দেখো, আমরা এখানে দেখব যে বায়ুর চাপের ক্ষেত্রে প্রমাণ বায়ুর চাপ মানে হচ্ছে 76 সেন্টিমিটার পারস্তম্ভের যেটা চাপ, সেটা হচ্ছে প্রমাণ বায়ু চাপ। যদি তুমি দেখো, এক মুখ বন্ধ এবং এক মুখ খোলা, এটাকে যদি পারদ ভর্তি করো 100 সেন্টিমিটার পুরোপুরি ভর্তি করার পর আঙুলে চেপে ধরে এই পারদটা আছে পুরো হাতটা ঢুকিয়ে তারপর যদি আঙুলটা ছেড়ে দাও, দেখবে 100 সেন্টিমিটারই ছিল পারদ, কিন্তু যে আঙুলটা সরিয়ে দিলে পারদটা কিছুটা নেমে যায়, নিয়ে তারপরে 76 সেন্টিমিটারে কিন্তু পারদটা আটকে যায়। তাহলে এই যে বাতাসের যে চাপ, সেটা পারস্তম্ভকে কতটা উঁচু পর্যন্ত ধরে রাখতে পারে বা তুলতে পারে, সেটা হচ্ছে 76 সেন্টিমিটার। তার জন্য 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপকে প্রমাণ বায়ুচাপ ধরা হয়। যদি জল হতো তাহলে জল কত মিটার, মানে প্রমাণ বায়ুচাপ কত মিটার জলকে উপরে তুলতে পারে, মানে জলকে কত মিটার উচ্চতা পর্যন্ত তুলতে পারে? আনসার হবে প্রায় 10.3 মিটার। আর এখানে যে পরীক্ষা, এই পরীক্ষাটা করেছিলেন ইতালির একজন পদার্থ বিজ্ঞানী, তার নাম হচ্ছে টরিসেলি বা টরিচেল্লি। কেমন? তাহলে স্বাভাবিক অবস্থা এই জায়গাটা দেখবে, স্বাভাবিক অবস্থায় বায়ু যে চাপ দেয় তার পরিমাণ 10.3 মিটার, উঁচু জলস্তম্ভ যে পরিমাণ চাপ দেয় তার সমান। আর পারদের কথা বললে আমরা বলবো যে 76 সেমি, উঁচু পারস্তম্ভ যে পরিমাণ চাপ দেয় তার সমান। এরপরে নেক্সট কোশ্চেন দেখো, এখানে কত সেমি পারস্তম্ভের চাপকে প্রমাণ চাপ ধরা হয়? আমরা দেখলাম 76 সেন্টিমিটার। ওজন বা বল কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? সেটা হচ্ছে স্প্রিং তোলা যন্ত্র। আর আগের ক্লাসে আমরা দেখেছিলাম ভর মাপা হয় সাধারণ তোলা যন্ত্র বা দাঁড়িপাল্লার সাহায্যে। এরপরে তেল ও জলের মধ্যে কার ঘনত্ব বেশি? জলের ঘনত্ব বেশি। আর কার ঘনত্ব কম? আনসার হবে তেলের ঘনত্ব কম। তেলের ঘনত্ব কম বলেই তেল কিন্তু জলের ওপর ভাসে। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা চেষ্টা করবে প্রত্যেকটা কোশ্চেন কিন্তু নোট ডাউন করার। আমি আগের ক্লাসে বলেছিলাম তোমরা প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা কপি করবে, খাতা রেডি করবে, যাতে করে তোমাদের ফার্স্ট টার্মের পরীক্ষার আগে প্রত্যেকটা সাবজেক্টের পোর্শনগুলো রিভিশন দিতে সুবিধে হয়। এরপরে প্লবতা কাকে বলে? দেখো, তরল বা গ্যাসে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত কোনো বস্তুর উপর তরল বা গ্যাস যে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে তাকে প্লবতা বলে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে তোমরা এমনিতেও দেখবে যে যখন একটা প্লাস্টিকের বলকে জলে ডোবাতে চাও, দেখবে জলটা কিন্তু প্লাস্টিকের বলটাকে উপরের দিকে ঠেলে। বা মগ আছে,
মগের এই দিকটা খোলা, এই দিকটা বন্ধ। মগটা যদি এরকম ভাবে ডোবাতে চাও, দেখবে জলটা কিন্তু মগটাকে উপরের দিকে ঠেলছে, তাই না? বা কোনো বস্তু ধরো যেটা ভাসে, সেটাকে যদি আমি পুরোটা ডোবাতে চাই, সেটাও কিন্তু একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে। তাহলে কোনো বস্তুকে যখন কোনো তরলে ডোবানো হয়, তরল বা গ্যাসও হতে পারে, আমরা যখন উঁচু ক্লাসে পড়বো তখন জানবো যে তরল এবং গ্যাস যেহেতু এক জায়গা থেকে অন্য জায়গায় প্রবাহিত হয়, তার জন্য এদের বলা হয় প্রবাহী। কেমন? তাহলে কোনো বস্তুকে যখন কোনো প্রবাহীর মধ্যে ডোবানো হয়, তখন ওই প্রবাহী বস্তুটার উপর একটা ঊর্ধ্বমুখী মানে উপরের দিকে খাড়া লম্বভাবে একটা বল প্রয়োগ করে, সেটাকে বলা হয় প্লবতা। কেমন? তাহলে প্লবতা দেখলাম। প্লবতার বৈশিষ্ট্যগুলো হচ্ছে, প্লবতা বল সবসময় বস্তুর ওজনের বিপরীতে অর্থাৎ খাড়া উপরের দিকে কাজ করে। বস্তুর ওজনটা কাজ করে নিচের দিকে, আর প্লবতা কাজ করে কোন দিকে? উপরের দিকে। কেমন? এরপরে প্লবতার মান বস্তু দ্বারা অপসারিত তরল বা গ্যাসের ওজনের সমান হয়। আর 3 নম্বর হচ্ছে তরল বা গ্যাসের ঘনত্ব বেশি হলে প্লবতার মানও কিন্তু বেশি হয়। পরের পাতায় আরো একটা বৈশিষ্ট্য দেওয়া হয়েছে, প্লবতার মান বস্তুর নিমজ্জিত অংশের আয়তনের উপর নির্ভর করে। পরের কোশ্চেন, প্লবতার মান কি কি বিষয়ের উপর নির্ভর করে, সেটা আমরা কিভাবে নির্ভর করে সেটা কিন্তু এবার ভালো মতভাবে জানবো। প্রথম হচ্ছে অপসারিত তরলের আয়তন। অপসারিত তরলের আয়তন যত বেশি হবে, প্লবতার মান তত বেশি হবে। তুমি যদি একটা পেরেক নাও, পেরেক যদি তুমি নাও লোহার পেরেক, আর একটা দেখবে যেটা লোহার জাহাজ বা স্টিলের বাটি। কেমন? লোহার পেরেক দেখবে সহজে কিন্তু জলে ডুবে যায়, কিন্তু স্টিলের বাটি পেরেকের থেকে অনেক ওজন বেশি, অথচ সেটা কিন্তু জলে ভাসে। কেন ভাসে? তার কারণ পেরেকটার ক্ষেত্রে আয়তন কম, এর যেহেতু আয়তন কম, তাই জন্য কম তরল অপসারিত করে, আর কম তরল অপসারিত করে বলে সেক্ষেত্রে প্লবতাও কিন্তু কম হয়। কিন্তু স্টিলের বাটি বা জাহাজ এগুলো এত ভারী হওয়া সত্ত্বেও জলে ভাসে, তার কারণ হচ্ছে এদের আয়তন বেশি। যখন জলে ডোবানো হয় তখন এদের অপসারিত তরলের আয়তনও বেশি হয়, আর যার ক্ষেত্রে অপসারিত তরলের আয়তন যত বেশি হবে, প্লবতার মানও তত বেশি হবে, মানে ঊর্ধ্বমুখী বলটাও কিন্তু তত বেশি হবে, তার ফলে কিন্তু সেটা ভাসে। এরপরে নেক্সট পয়েন্ট, তরলের ঘনত্ব। তরল প্রবাহীর ঘনত্ব যত বেশি হবে, প্লবতা তত বেশি হবে। মানে সাধারণ জল আর নুন জল, তুমি জানো সাধারণ জলের চেয়ে নুন জলের ঘনত্ব বেশি, তাই জন্য নুন জলের প্লবতাও কিন্তু বেশি হবে। কেমন? বা জল আর পারদের মধ্যে যেহেতু পারদের ঘনত্ব বেশি, তাই জন্য পারদের কিন্তু প্লবতা বেশি হবে। এই বিষয়গুলো তোমরা মনে রাখবে, তার কারণ ফার্স্ট টার্মের মধ্যে বুঝতেই পারছো তোমাদের শর্ট কোশ্চেন বেশি, তার জন্য শর্ট কোশ্চেন যেগুলো আলোচনা করা হচ্ছে এবং যেগুলো লেখা হয়েছে সবগুলো তোমরা ভালো মতো ভাবে কিন্তু মনে রাখার চেষ্টা করবে। এরপরে তৃতীয় বিষয় হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। কোন স্থানে অভিকর্ষজ ত্বরণের মান বেশি হলে প্লবতার মানও কিন্তু বেশি হবে। এরপরে নেক্সট, বস্তুর প্রকৃত ওজন আর আপাত ওজন কাকে বলে? দেখো, শূন্যস্থানে কোনো বস্তুর ওজনকে প্রকৃত ওজন বলে, আর আপাত ওজন মানে হচ্ছে যে কোনো তরলে বা যে কোনো গ্যাসীয় মাধ্যমে বস্তুর ওজন হ্রাস পায়। তরলের মধ্যে ধরো, যারা পুকুরে স্নান করেছে তারা জানবে যে পুকুরের মধ্যে কোনো একজন তোমার বন্ধুকে যদি তুমি তুলে ধরো, দেখবে হালকা লাগে, তাই না? বা জলে ডুবিয়ে কোনো জিনিসকে যদি তোলা হয়, তাহলে সেটা কিন্তু হালকা হয়। তাহলে তরলে বা যে কোনো গ্যাসীয় মাধ্যমে বস্তুর ওজন কমে যায় বা হ্রাস পায়, এবং ওই সব মাধ্যমে বস্তুর যে ওজন হয়, তাহলে কমে যাওয়ার পর সেটা যে ওজন হলো, সেটাই হচ্ছে তার আপাত ওজন। কোনো একটা বস্তু শূন্য মাধ্যমে হয়তো ওজন হচ্ছে 10 কিলো, তাহলে সেটা হচ্ছে প্রকৃত ওজন। এবার যখন সেটাকে জলে ডুবিয়ে তার ওজন নেওয়া হয় বা ওজনটা মাপা হয়, তখন দেখতে পাওয়া যায় হয়তো বস্তুটার ওজন হচ্ছে 8 কিলো, তাহলে সেটা হচ্ছে বস্তুর আপাত ওজন। তাহলে আজকে আমরা এতটা পর্যন্ত আলোচনা করলাম। এরপর নেক্সট আর একটি ক্লাসে তোমাদের বাকি যে পোর্শনটা রয়েছে, এখানে ভাষণের নিমজ্জনের শর্তগুলো দেখবো, আর্কিমিডিসের নীতি, এখান থেকে কি কি কোশ্চেন করা হয় সেগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আজকের ক্লাস তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। তার সাথে তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে বা সমস্যা থাকলে সেটাও কিন্তু তোমরা ইউটিউবের কমেন্ট সেকশনে করতে পারো। এছাড়া তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপেও যুক্ত হতে পারো। আমাদের টেলিগ্রাম গ্রুপের লিংক তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তাহলে আজকের ক্লাস এতটাই, তোমরা সবাই ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।